cannot believe it. This can't be true. This can't be true. It's a monstrous case because it's the own father who did this to his daughter. Do you think she knew? We still do not know what his wife really knew. She took in 3 babies, one after another, and accepted them. Yes. 2008 সালের এপ্রিল মাস, অস্ট্রিয়ার ছোট্ট শহর এমস্টেডেন। একটা শান্ত সকাল হঠাৎ ভেঙে গেল এক অদ্ভুত ঘটনার কারণে। শহরের হাসপাতালের এমার্জেন্সি রুমে এক অচেতন মেয়েকে নিয়ে আসা হলো। তার নাম ক্রিস্টিন ফ্রিটজেল, বয়স মাত্র 19। ডাক্তাররা প্রথমে ভাবলেন হয়তো কোনো সাধারণ অসুস্থতা, কিন্তু যখন ওর শরীরটা ভালো করে চেক করা হলো তখনই রুমের বাতাস ভারী হয়ে গেল। ডাক্তারদের মনে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল, এই মেয়েটির সাথে হয়েছেটা কি? আর তখনই ওর পোশাকের ভেতর থেকে পাওয়া গেল একটা ছোট্ট কাগজের টুকরো। সেখানে লেখা ছিল, ক্রিস্টিন, প্লিজ স্টে স্ট্রং আনটিল উই সি ইচ আদার অ্যাগেইন, ইয়োর মম এলিজাবেথ। এই চিঠিটা পরে ডক্টররা শিউরে উঠলেন, কারণ এই এলিজাবেথ নামটা গত 24 বছর ধরে পুলিশের কাছে হারিয়ে যাওয়া এক রহস্যের নাম। ডাক্তাররা সাথে সাথে পুলিশকে খবর দিলেন আর মিডিয়ার মাধ্যমে প্রকাশ করলেন এক আবেদন, তুমি যদি সত্যি ক্রিস্টিনের মা হও তাহলে দয়া করে সামনে এসো, তোমার মেয়ের জীবন ঝুঁকিতে। আর এই ঘোষণাই হয়ে উঠল 24 বছরের অন্ধকার রহস্যের প্রথম আলো ঝলকানি। আজকে আমরা জানবো অস্ট্রিয়ার ইতিহাসের সবচেয়ে বিকৃত, সবচেয়ে অমানবিক একটি কেস সম্পর্কে। সো ওয়েলকাম টু এ নিউ ভিডিও অফ আফেক ওয়াইটি। অস্ট্রিয়ার অ্যামস্টেডেন শহরটা দেখতে শান্ত এবং নিরীহ একটা জায়গা। রাস্তার পাশে ছোট ছোট বাড়ি, সাজানো বাগান আর পরিচ্ছন্ন দেয়ালের আড়ালে লুকিয়ে থাকে সুখী পরিবারের গল্প। তেমনই একটি বাড়ি ছিল 40 স্ট্রাসে, ইয়োসেফ ফ্রিটজেলের বাড়ি। বাইরের দৃষ্টিতে ইয়োসেফ একজন সম্মানিত মানুষ ছিলেন। সে ছিলেন একজন অবসরপ্রাপ্ত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বাড়িওয়ালা, ব্যবসায়ী এবং 7 সন্তানের পিতা। তার স্ত্রী রোজেমেরি ছিল একজন ধর্মপ্রাণ গৃহিণী। প্রতিবেশীদের চোখে তারা ছিল এক সাধারণ মধ্যবিত্ত পরিবার, আর সেই পরিবারের একটি মেয়ে ছিল যার নাম এলিজাবেথ। এলিজাবেথ ছিল ইয়োসেফের 4র্থ সন্তান, আর ছোটবেলা থেকেই এলিজাবেথের সাথে তার বাবার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। সে যখন ছোট ছিল তখন থেকেই তার সাথে ইয়োসেফের ঝগড়া লেগেই থাকতো, আর এর কারণে এলিজাবেথ 2 বার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, যদিও পরে পুলিশ অথরিটিরা 2 বারই তাকে বাড়িতে নিয়ে এসেছিল। ইয়োসেফ একজন কমন ম্যান হলেও তার একটি অদ্ভুত শখ ছিল, সে তার বাড়ির নিচে একটি বেসমেন্ট তৈরি করছিল। যখন তাকে জিজ্ঞাসা করা হতো যে সেটি সে কেন বানাচ্ছে, সে সবসময় বলতো সেটা নাকি ঝড় বাদলের সময় সেফটি শেল্টার হিসেবে কাজে দিবে। আর এটা নিয়ে কেউ কোনোদিন কোনো সন্দেহও করেনি, কারণ ইয়োসেফ ছিলেন একজন ইঞ্জিনিয়ার। বাড়ির নকশা নিয়ে ঘাটাঘাটি করা তার কাছে স্বাভাবিক ব্যাপারই মনে হয়েছিল সবার। সবকিছুই ঠিকঠাক চলছিল, তবে 1984 সালে 28শে আগস্ট সবকিছু চিরকালের জন্য বদলে গেল। সেদিন বাড়িতে ইয়োসেফ এবং এলিজাবেথ ছাড়া আর কেউ ছিল না। তো ইয়োসেফ তার বেসমেন্টের দরজা লাগানোয় সাহায্য করার জন্য এলিজাবেথকে ডেকে নিল। এলিজাবেথও গেল তাকে সাহায্য করার জন্য, কিন্তু যখনই এলিজাবেথ সেখানে পৌঁছালো তখনই ইয়োসেফ তাকে ইথার মিশ্রিত রুমাল দিয়ে তার মুখ চেপে ধরে তাকে অজ্ঞান করে ফেলে। আর জ্ঞান ফিরতে এলিজাবেথ লক্ষ্য করে সে একটি বন্ধ ঘরে বন্দি হয়ে আছে, আর সে ঘরটি ছিল তারই বাড়ির বেসমেন্টে। পরে রোজেমেরি বাড়িতে আসার পর এলিজাবেথ কোথায় সেটা জিজ্ঞাসা করলে ইয়োসেফ বলেন যে এলিজাবেথ বাড়ি থেকে পালিয়ে গিয়েছে এবং সে নতুন কোনো কাল্টে যুক্ত হয়েছে। আর তখন থেকেই শুরু হয়ে যায় এলিজাবেথের নরক জীবন। ইয়োসেফের বেসমেন্টটি ছিল প্রকৌশল এবং ভয়ঙ্কর কল্পনার এক মেলবন্ধন। ইয়োসেফের বাড়ির বেসমেন্টে একটি ওয়ার্কশপ ছিল, সেখানে তার সব যন্ত্রপাতি রাখা হতো। আর সেই ওয়ার্কশপে ছিল একটি বুকশেলফ, আর সেই বুকশেলফের পিছনে ছিল সেই বাংকারের দরজা, যার ভিতরে প্রায় 7 বর্গ মিটার জুড়ে ছিল কারাগারের মতো ছোট ছোট 3টি ঘর। সেই ঘরগুলোতে মোটামুটি সুবিধে ছিল যাতে 3-4 জন মানুষ একসাথে থাকতে পারে। সেখানে রান্নার ব্যবস্থা, বাথরুম, একটি টিভি এবং গোসল করার মতো ব্যবস্থা ছিল। তবে ঘরগুলো তেমন উঁচু ছিল না, বড়জোর 6 ফিটের মতো হবে।
আর সেখানেই চলছিল এলিজাবেথের কারাবাস। ইয়োসেফের সেই বাংকারটি ছিল এলিজাবেথের জন্য এক দীর্ঘ এবং দুঃস্বপ্নময় জায়গা। ইয়োসেফ প্রায় প্রতিদিনই কারাগারে হাজির হতো এবং এলিজাবেথের জন্য লুকিয়ে লুকিয়ে খাবার আনতো। তুমি যদি ভেবে থাকো যে ইয়োসেফ তাকে শুধু আটকে রাখতো, তাহলে লেট মি টেল ইউ, সে তাকে শুধু আটকে রাখার জন্যই বন্দি করেনি। ইয়োসেফ সেখানে এলিজাবেথকে ধর্ষণ করত, দিনের পর দিন, বছরের পর বছর। এলিজাবেথের সাথে এরকম অমানবিক নির্যাতন এতটাই বেড়ে যায় যে সে প্রথম বছরে প্রেগনেন্ট হয়ে যায়, আর সেখানেই সে তার প্রথম বাচ্চাকে জন্ম দেয়, যার নাম ক্রিস্টিন। পরের বছর সে আবার একটি বাচ্চার জন্ম দেয়, যার নাম স্টিফেন, এবং পরের বছর আবার একটি বাচ্চার জন্ম দেয়। কিন্তু এবার ইয়োসেফ সেই বাচ্চাটিকে বাড়ি নিয়ে আসেন এবং তাদের বাড়ির দরজায় রেখে দেন। পরে তিনি তার স্ত্রী রোজমেরিকে বলেন যে এলিজাবেথ কাল্টে থাকা অবস্থায় এই বাচ্চাটিকে জন্ম দেয়, আর সেই বাচ্চাটিকে ত্যাগ করে দেয়, এবং তার স্ত্রী সেটি বিশ্বাস করে এবং সে বাচ্চাটিকে পালতে শুরু করে। It's accepted at court he raped his daughter some 3,000 times. They produced 7 children through this incestuous relationship. One of the children dies, which is why he was convicted of murder. And in 2009, he's going to be given a whole life, he's going to be given a life sentence, but eligible for parole after 15 years. এভাবে এলিজাবেথ টোটাল 7টি বাচ্চার জন্ম দেয়, যার মধ্যে 3টি সন্তান ক্রিস্টিন, স্টিফেন এবং ফেলিক্স বেসমেন্টের মধ্যে বড় হচ্ছিল, এবং লিসা, মনিকা এবং আলেকজান্ডার বাইরে রোজমেরির কাছে। আর একটি বাচ্চা জন্মের পরেই মারা যায়। ইয়োসেফ এলিজাবেথকে জোর করে চিঠি লিখতে বলতো, যাতে সে তার মিথ্যা গল্পকে সত্যি করতে পারে। আর এলিজাবেথ যদি তার কথা না মানত, তখন ইয়োসেফ এলিজাবেথের সন্তানদের মেরে ফেলার হুমকি দিত। এছাড়া ইয়োসেফ বলতো যে যাওয়া আসার দরজাটিতে কারেন্ট আছে, সে যদি বের হওয়ার চেষ্টা করে তাহলে সে ওই রুমে বিষাক্ত গ্যাস ছেড়ে দিবে। এসব শুনে এলিজাবেথ ভয় পেয়ে যেত এবং ইয়োসেফের সব কথা মেনে চলতো। কিন্তু প্রকৃতপক্ষে ওখানে কোনো গ্যাসের লাইন ছিল না, না ছিল সেই দরজায় কোনো কারেন্ট। ইয়োসেফ সেই কথাগুলো শুধু এলিজাবেথকে দাবিয়ে রাখার জন্য বলতো, আর এতে সে সফল ছিল। এভাবেই চলতে লাগলো বছরের পর বছর। এলিজাবেথের উপরও নির্যাতন অনবরত চলতেই থাকলো, আর অবশেষে এসব নির্যাতনের অবসান ঘটে 24 বছর পর। 2008 সালের এপ্রিল মাসে 19 বছর বয়সী ক্রিস্টিন ফ্রিটজেল অনেক অসুস্থ হয়ে পড়ে। তার 2টো কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। তার অবস্থা এমন হয়েছিল যে তাকে মেডিকেলে না নিয়ে গেলে হয়তো সে বাঁচতে পারবে না। এসব দেখে এলিজাবেথ ইয়োসেফকে অনেক রিকোয়েস্ট করে যে তার মেয়েকে যাতে মেডিকেলে নিয়ে যায়। পরে ইয়োসেফ তার কথা মানে আর ক্রিস্টিনকে মেডিকেলে নিয়ে যায়। মেডিকেলে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা ক্রিস্টিনকে দেখার পর এমন ভয় পেয়ে যায় যে মনে হচ্ছিল তারা কোনো ভূত দেখে ফেলেছে। পুরো শরীর দুধের মতো সাদা, শরীরের সব হাড় বের হয়ে যাওয়া। এসব দেখে ডাক্তাররা ইয়োসেফকে জিজ্ঞাসা করে যে এর কী হয়েছে। পরে ইয়োসেফ তাদেরকেও একই গল্প শোনায় যে তার মেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় আর ক্রিস্টিনকে বাড়িতেই দিয়ে চলে গিয়েছিল। ডাক্তাররা তার কথার সাথে রোগীর অবস্থার মিল খুঁজে পাচ্ছিল না, তাই তারা ক্রিস্টিনের মেডিকেল চেক আপ করায় এবং পুলিশকে ইনফর্ম করে। পরে তারা ক্রিস্টিনের মেডিকেল রিপোর্টে দেখতে পায় যে তার শরীরে অতিরিক্ত মাত্রায় ভিটামিন ডি এর অভাব ছিল। থাকবেই না কেন, সে জন্ম থেকেই তো কালকুঠরিতে বড় হয়েছে, একটু সূর্যের আলো শরীরে পড়েনি। পরে পুলিশ এসব দেখে প্রেস কনফারেন্সে আসে এবং এলিজাবেথকে বলে, তোমার ছেলেকে বাঁচাতে হলে তোমার অনেক প্রয়োজন, তুমি না আসলে তোমার ছেলেকে বাঁচানো যাবে না। এলিজাবেথ টিভিতে এই নিউজটি দেখে অনেক ভয় পেয়ে যায়। পরে সে আবারও ইয়োসেফের পা ধরে রিকোয়েস্ট করতে থাকে যাতে তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে ইয়োসেফ তাকে শর্ত দেয় যে তার সাথে যা যা হয়েছে সেসব যাতে সে কাউকে না বলে, এবং সে যেন সেটাই বলে যেটা ইয়োসেফ সবাইকে বলে আসছে, এবং এলিজাবেথ এতে রাজি হয়ে যায়। পরে এলিজাবেথ মেডিকেলে আসার সাথে সাথে পুলিশ তাকে গ্রেফতার করে ফেলে। পুলিশরা ভেবেছিল সে ক্রিস্টিনের সাথে কাল্টের কোনো রীতিরেওয়াজ পালন করছিল, যার ফলে তার সাথে এরকম হয়েছে। পরে এলিজাবেথকে জিজ্ঞাসা করার সাথে সাথে এলিজাবেথ সব সত্য পুলিশকে বলে দেয়, আর এসব শুনে পুলিশরা একদম আশ্চর্য হয়ে যায়। তাদের মনে হতে থাকে এসব হয়তো কোনো কাল্পনিক গল্প। তারা এসব কথা বিশ্বাসই করতে চাচ্ছিল না। পরে সব শোনার সাথে সাথেই তারা ইয়োসেফ এবং তার স্ত্রীকে গ্রেফতার করে ফেলে। পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করলো ইয়োসেফ ফ্রিটজেল এবং তার স্ত্রী রোজমেরি ফ্রিটজেলকে। প্রাথমিকভাবে ইয়োসেফ সব অস্বীকার করে, কিন্তু যখন হাসপাতালে ক্রিস্টিনের মেডিকেল রিপোর্ট, এলিজাবেথের স্টেটমেন্ট সব তার সামনে দেখানো হয়,
তারপর সে সব কিছু স্বীকার করে যে সে এলিজাবেথকে 24 বছর ধরে বন্দি করে রেখেছে এবং তার নিজের সন্তানের জন্ম দিয়েছে। আর রোজমেরি বলেন যে তিনি এসবের ব্যাপারে কিছুই জানতেন না। পরে ইয়োসেফ পুলিশদের সে বেসমেন্টের ভিতরে নিয়ে গেলেন এবং পুলিশরা প্রথমবারের মতো দেখল সেই তীব্র অন্ধকার, ধ্বংসাত্মক এবং পরিকল্পিত বেসমেন্ট, যেখানে এলিজাবেথ এবং 3 সন্তান কাটিয়েছে 2 দশকেরও বেশি সময়। পরে ফরেনসিক এবং ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয় যে ইয়োসেফ ফ্রিটজেলি 7টি সন্তানের জৈবিক পিতা ছিলেন। এই কেস প্রকাশিত হতে বিশ্বব্যাপী গণমাধ্যমে আগুনের মতো ছড়িয়ে গেল। সাধারণ মানুষ এই কেসের ব্যাপারে শুনে বিশ্বাসই করতে পারছিল না যে নিজের বাবা তার মেয়ের সাথে এরকম কিছু করতে পারবে। তাদের সবার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, এটা কি বাবা নাকি বাবারূপী রাক্ষস? এরপর আদালতে তার নামে মামলা দায়ের করা হয়। পরে সমস্ত প্রমাণ সাক্ষী দেখার পর আদালত ইনসেস্ট, ধর্ষণ, দাসত্ব, জোর করে নিয়ন্ত্রণ এবং অবহেলার কারণে মৃত্যু এই সমস্ত অপরাধের জন্য ফ্রিটজেলকে আজীবন কারাদণ্ড দেওয়া হয় এবং তিনি এখনও জেলে রয়েছেন। And there is a happier ending for Elizabeth as opposed to the 6 children who survive, because the 3 that were kept downstairs have all kinds of physiological problems. Remember, there was no natural light. Yes. They were having to stoop. There was one of the children was 5'8". He still walks with a stoop because he can't stand up straight. Plus all the psychological problems that they've got, and even the children that were upstairs, as it were, being brought up by Rosemarie and Fritzl, their supposed grandparents. Even upstairs, those children have got a range of psychological problems related to what they now understand happened to their siblings. যখন আমরা এভিল বা অমানবিকতা শব্দটি শুনি, তখন হয়তো আমাদের মনে পড়ে সিনেমার কোনো ভিলেন, কোনো সিরিয়াল কিলার বা কোনো কাল্পনিক গল্পের দানবের কথা। কিন্তু ইয়োসেফ ফ্রিটজেল প্রমাণ করে দিয়েছে যে সবচেয়ে ভয়ঙ্কর দানবগুলো হয়তো আমাদের সমাজেই বাস করে, একদম সাধারণ মানুষের আড়ালে। এই মানুষটা 24 বছর ধরে নিজের মেয়েকে বন্দি করে রেখেছিল এমন একটি জায়গায় যেখানে না ছিল আলো, না ছিল স্বাধীনতা, শুধু ছিল একমাত্র ভয়, যন্ত্রণা আর নরকের মতো নিঃসঙ্গতা। 4টি মানুষের পুরো জীবন কেটে গেছে মাটির নিচে, পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে। আর সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হচ্ছে, এই নরকটা বানিয়েছিল এমন একজন লোক যাকে বাইরের দুনিয়া চিনত একজন দায়িত্বশীল বাবা, একজন শান্তশিষ্ট প্রতিবেশী হিসাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ সামনে এরকম আরও ভিডিও আসতে চলেছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।